চারদিকে পদত্যাগের হিড়িক। দেশ চালাতে, রাষ্ট্র চালাতে বিএনপি সরকার হিমশিম খাচ্ছে। সবকিছু এলোমেলো হয়ে গেছে। বিরাট বিরাট ঘটনা ঘটছে। এভাবে বিএনপি দেশ চালাতে পারবে না। কত ধানে কত চাল বিএনপি এবার টের পাবে। দর্শক, বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ এবং সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ। এছাড়া এর আগে দেখেছেন যে বিসিবির সদস্যরা একে একে পদত্যাগ করেছে। এক পর্যায়ে তো কমিটি ভেঙে দিয়েছে। আরো বিভিন্ন রাষ্ট্রদূত বা বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ। চারিদিকে পদত্যাগের হেরিং এবং এই পদত্যাগগুলো আন্তর্জাতিক অঙ্গনে এক নেতিবাচক বার্তা যাচ্ছে। বিএনপি সবকিছু এলোমেলো করে ফেলেছে, লেজে গোবরে মাখিয়ে ফেলেছে। এখন এই পদত্যাগ যারা করছেন এরা কিন্তু ইউনূসের লোক এবং বিশ্ববিদ্যালয় ভিসি সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। সবাই ইউনূসের লোক। মজার বিষয়ে বিএনপি সরকার ইউনূসের কাছে ধরা। বিএনপির যে মূল শক্তি মার্কিন ডিপ স্টেট, সেই মার্কিন ডিপ স্টেট ইউনূসের কথায় বিএনপির হাত ধরেছে। অতএব ইউনূসের কথায় যদি মার্কিন ডিপ স্টেট বিএনপির হাত ছেড়ে দেয়, বিএনপি একদম ধপাস করে পড়ে যাবে। আর মার্কিন ডিপ স্টেট সম্ভাব্য পাগলা কুত্তা। তারা ইরানে ভয়াবহ পরাজয়ের মুখে পড়ছে। আর পরাজিত হলে ওয়ার্ল্ড ওয়াইড মার্কিন যুক্তরাষ্ট্রের হেজিমনি কোলাপস করবে। তারপরে তাদের হেজিমনি ধরে রাখার জন্য আশেপাশে যাকে পাবে তাকে কামড় দিবে এবং বাংলাদেশের উপর কামড় বসাতে পারে যুক্তরাষ্ট্র। এই ক্ষেত্রে ইউনূসকে ছাড়া তো বিএনপি পরিস্থিতি সামালে দিতে পারবে না, কোনো সুযোগ নেই। সেখানে ইউনূসের লোকজন সবাই পদত্যাগ করছে এবং ইউরোপ আমেরিকায় সভ্য সমাজে বার্তা যাচ্ছে যে বাংলাদেশ থেকে মানবাধিকার উঠিয়ে দিচ্ছে বিএনপি সরকার। মানবাধিকার কমিশনের সব সদস্যরা পদত্যাগ করছে। অবস্থা খারাপ। বিচার বিভাগের স্বাধীনতা নাই এবং চারদিকে সবকিছু এলোমেলো করে ফেলেছে বিএনপি। এই যে দেখেন, এই যে পদত্যাগ, বিচারপতি পদত্যাগ করে, আবার বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ, মানবাধিকার কমিশনের সব সদস্য, এটা কখন করার কথা? এটা এমন একটা সময় যখন সরকার নিজেদেরকে ফেসিস্ট বানাবে, তখন এইসব পদত্যাগে তাদের কিচ্ছু আসে যায় না। এমপিরা পদত্যাগ করলেও তাদের কিচ্ছু আসে যায় না। হওয়ার কথা ছিল এইটা, কিন্তু না। শুরুতেই শিশু বিএনপি সরকার, এটা একটা ইনফ্যান্ট সরকার, এখন পর্যন্ত শিশু, হানিমুন পিরিয়ড শেষ হয়নি। এই অবস্থায় চারিদিকে পদত্যাগের হেরিং। সরকার হিমশিম কাছে দেশ চালাতে পারবে। ইউনূসের হাতে পায়ে ধরা, 2 দিন পর জামাতের হাতে পায়ে ধরা ছাড়া কোনো উপায় থাকবে না। অর্থনীতির যে অবস্থা, দ্রব্যমূল্যের যে ভয়ানক ঊর্ধ্বগতি, মানুষ এত কষ্টে গত 17 বছরে ছিল না। গ্যাসের যে মূল্য বৃদ্ধি, আপনি একটু দেখেন তো, এত বেশি দামে গ্যাস আপনি কিনেছেন হাসিনার আমলে জীবনও? যেই গ্যাস ভারতে বিক্রি হয় 300 টাকা, 240 টাকা বাংলাদেশের, সেই গ্যাস মার্কেট থেকে আপনাকে কিনতে হয় 1800 টাকা, 1900 টাকা, 2100 টাকা। বেক্সিমকোর গ্যাসের দাম বেশি, অথচ ওই টাইপের গ্যাস ভারতে আপনি 240 টাকায় পাবেন। আপনি চিন্তা করেন যে আপনি কোন পর্যায়ে আছেন। তো দেশ চালাবে কিভাবে বিএনপি? দেখেন, এই শিরীন শারমিনকে গ্রেপ্তার এবং তাকে জামিন দিতে বাধ্য হওয়া, এটা বুঝেন যে বিএনপি কতটা বেকায়দায় আছে। শুধু শিরীন শারমিনকে গ্রেপ্তার নিয়ে নয়, ভারতের হাতে পায়ে ধরে চলছে বিএনপি সরকার। কারণ অর্থনীতির অবস্থা খারাপ, বাংলাদেশের আমদানি বাণিজ্যের অবস্থা খারাপ, কারণ পয়সা নাই। ভারতের সাথে আমদানি করার অনেক সুফল ছিল। ভারত থেকে আমদানি করে আকুর মাধ্যমে, এশিয়ান ক্লিয়ারিং হাউসের মাধ্যমে 3 মাস পর পর পয়সা দিতে পারত, যেটা নর্মালি সাথে সাথে দিতে হয়। আপনি যদি 3 মাস বাকি খেতে পারেন, এটা বিরাট অর্জন। এরকম নানান সুযোগ সুবিধা পেত। আবার পেট্রোল ডিজেলের সংকট, মানে ভারতের কাছে অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে বিএনপি সরকার। পারছে না, বিকল্প তৈরি করতে পারছে না। চীন কোনো সাড়া দিচ্ছে না এবং যার ফলে খলিলুর রহমানকে ভারত পাঠিয়েছে, কিন্তু ভারত 4 আনার দাম খলিলুর রহমানকে দেয় নাই, বরং পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। এখন খলিলুর রহমানও এসে উল্টোপাল্টা কথা বলছেন আর ভারতও উল্টোপাল্টা কথা বলছে। খলিলুর রহমানের ভারত সফর সফল হতো তখনই আমদানি রপ্তানি বাণিজ্যের বিষয়ে একটা অগ্রগতি হতো। তেমন কিছুই হয়নি উল্লেখ করার মতো।
বরং ভারতের সাথে বন্ধুত্ব করতে গেছে। ওই যে ভারত যার বন্ধু তার শত্রু লাগে না, ভারতের কাছে শেখ হাসিনাকে উপর উপর লোক দেখানো ভাবে ফেরত চেয়েছে। এটা ভারত ভালোভাবে নেয়ার কথা না। এবং শিরিন শারমিনকে গ্রেপ্তার করেছে, এতে ভারত প্রচন্ড অসন্তুষ্ট হয়েছে। এরপরে ভারতকে সন্তুষ্ট করতে যে শিরিন শারমিনকে আবার জামিন দিতে হয়েছে। হিসাবটা তো এখানে, নইলে আওয়ামী লীগের লোকজনকে ধরলে এত সহজে তো জামিন দেওয়ার কথা না। এরপরে 111-এর কুশীলবদের বিএনপি সরকার ধরছে। মজার বিষয়, 111-এর সমস্ত কুশীলব এরা দিল্লির একদম সেবাদাস। এবং 111-এর সাথে যদি সঠিকভাবে তদন্ত করে এবং বিডিআর হত্যাকাণ্ডেরও যদি সঠিক তদন্ত করা হয়, তাহলে চোখ বুজে ভারতের সম্পৃক্ততা চলে আসবে। সেখানে যে ভারতের উপর নির্ভরশীল, যে ভারতের হাত ধরে ক্ষমতা এসেছে, যে মার্কিন ডিপ স্টেটের হাত ধরে ক্ষমতা এসেছে, সবকিছু এলোমেলো। সেই জায়গায় মানবাধিকার নিয়ে বিএনপির এই কেলেঙ্কারি, তাতে দেশ চালাতে তারা পারবে না। সবকিছু এলোমেলো হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবং বিএনপি যে আকামগুলো করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জুলাই সনদ বাতিল করছে, এগুলো কখন করে? যখন একটা সরকার প্রচন্ড শক্তিশালী হয়, যে বিরোধী দল আন্দোলন দমন করতে পারবে, যাকে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে তার মুখ বন্ধ করিয়ে দিতে পারবে, যা ইচ্ছা তা করবে, কেউ কিছু করতে পারবে না, এভাবে যখন ভিত শক্ত করে দাঁড়াতে পারবে, নিজেকে ফ্যাসিস্ট বানাতে পারবে, তখন যে আকামগুলো করার কথা, সে আকামগুলো বিএনপি এমন সময় করছে যে সময়টায় বিএনপি ইউনূসের কাছে ধরা, যে সময়টায় বিএনপি প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের মতো করে সাজাতে পারেনি, এবং যে সময়টায় সরকারি দল বিরোধী দল এখন পর্যন্ত সুসম্পর্ক, বিরোধী দলকে ধরবে, গ্রেপ্তার করবে, এরকম কোনো সময় এখনো আসেনি। এই সময় আকাম করাটা বিএনপির একটা ইম্যাচিউরিটি। বিএনপি তো ধরা খাবেই। অতএব বিএনপির সামনে উপায় একটাই, যে সমস্ত প্রতারণা, ধান্দাবাজি এগুলো বাদ দিয়ে অনেস্ট হয়ে যাওয়া। ভালো হলে সবাই সহযোগিতা করবে, কোনো বেকায়দা পড়ার সম্ভাবনা থাকবে না। বিচারপতি পদত্যাগ, ইটস ডিফারেন্ট। জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছে এবং তারা খোলা চিঠি দিয়েছে, এবং এতে সরকার মারাত্মক বিব্রত হয়েছে এবং সারা পৃথিবীতে, বিশেষ করে সভ্য সমাজে জাতিসংঘের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছে, বাংলাদেশে মানবাধিকার হরণের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সরকার, যার ফলে মানবাধিকার কমিশন কার্যত ধ্বংস করে দিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন আইন অধ্যাদেশ 2025 সংসদে বাতিল হওয়ার অকার্যকর হলো কমিশনটি। ফলে গত দুদিন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা অফিস করেননি। তবে সোমবার বিদায়ীদের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে একটি খোলা চিঠি পাঠানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যখনই অধ্যাদেশটা সংসদে বাতিল হয়েছে, তখনই 2009 সালের আগের আইনটা পুনর্বহাল হয়েছে। সেক্ষেত্রে আমাদের নিয়োগ অটোমেটিক্যালি অকার্যকর ও বিলুপ্ত হয়ে যায়। আপনি চিন্তা করেন, ডক্টর নাবিলা ইদ্রিস সহ এখানে যারা আছেন, এদের চাইতে নিরপেক্ষ এবং শক্তিশালী রেপুটেড কোনো মানবাধিকার বিশেষজ্ঞ বাংলাদেশের মাটিতে আর নাই। নূর খান লিটন, এরা আওয়ামী লীগের চরম সময়ে তারা মানবাধিকার নিয়ে কাজ করেছে। আজকে তাদেরকে অসহায়ের মতো চলে যেতে হয়। মানবাধিকারকে গলা টিপে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। এভাবে তারা দেশ চালাতে পারবে না, চরম বেকায়দা করবে। আমাদের দেশের সরকারগুলো গত 20 বছরে আগে বলতো যে জনগণের উপরে নির্ভরশীল নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য, কিন্তু গত 20 বছরে আমি দেখছি তারা জনগণ নির্ভর না নির্বাচনের জন্য। মানে নির্বাচনের জনগণ কোনো ইস্যু না, জনগণের ভোট কোনো ইস্যু না, তারা জনগণ নির্ভর না। যেহেতু জনগণ নির্ভর না, এই জন্য তারা জনগণের কল্যাণ করতেও তারা রিফিউজ করে। কারণ জনগণ তো তাদের ভোট, তাদের নির্বাচিত হওয়ার জন্য তো জনগণের ভোটের দরকার নাই। তাদের দরকার হচ্ছে নির্বাচনে কারিগরি করে, ইঞ্জিনিয়ারিং করে আমরা ক্ষমতায় আসবো। জনগণের ওয়েলফেয়ার আমাদের দরকারটা কি? এই গুম কমিশন দিয়ে আমরা কি করবো? জনগণ গুম হবে, আমার কি? কোন মন্ত্রীর ছেলে কি গুম হবে? খালেদা জিয়ার ছেলে কি গুম হবে? তারেক রহমানের মেয়ে কি গুম হবে? হাসিনার মেয়ে বা নাতি কি গুম হবে? না, এরা তো কেউ গুম হবে না। তারা তো ক্ষমতাশালী এবং তারা জনগণ নির্ভর না। আমার সাবজেক্টটা এটাই হচ্ছে
যে জনগণ নির্ভর যদি সরকার না হয়, ওই সরকার কখনো জনগণের কল্যাণ করে না। রাষ্ট্রবিজ্ঞানের থিওরিতে এই কথাটা বলে। এই কথাটা তো থিওরি না, এটা তো বাস্তব। তোর কাছে আপনার কি এটা মনে হয় যে বাংলাদেশের ক্ষমতাসীনরা জনগণ নির্ভর না? জনগণের দেয়া ভোটের উপরে নির্ভরশীল সরকার বর্তমান বাংলাদেশের ক্ষমতায় নাই। নাই বলেই তারা এখন এই যে 12টা 13টা অধ্যাদেশ তারা যে বাতিল করেছে, এই 13টা অধ্যাদেশই জনগণের ওয়েলফেয়ারের জন্য, কিন্তু এই সব অধ্যাদেশগুলো তারা বাতিল করছে। আমার লজিকে এটা হয় জনগণের প্রতি গভর্নমেন্টের কোনো কমিটমেন্ট নাই, জনগণের ওয়েলবিং নিয়ে জনগণের সরকারের কোনো প্ল্যানও নাই, এটাকে তারা কেয়ার করছে না। আপনার এটা মনে হয় কিনা, নাকি আপনি কি ডিফারেন্ট হইতে দেখেন? জি, থ্যাংক ইউ, ধন্যবাদ মিল্টন ভাই আমাকে ইয়ে করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। কথা হচ্ছে কি যে আপনার আপনার প্রশ্ন হচ্ছে জনগণ তো আসলে গত অনেক বছর ধরেই মানে জনগণ বাইরে আর কি, জনগণ কোনো কনসিডার বিবেচনায় নেই। সরকারের যারা ক্ষমতা থেকেছে তাদের জনগণকে বিবেচনা না করলেও চলে। বিশেষ করে 3টা ইলেকশন দেখেছি আমরা, সেটা আমরা অলরেডি প্রুভেন। তাহলে আপনার প্রথম কথার উত্তর তাহলে জনগণের দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে যে জনগণকে এই যে বিচ্ছিন্ন করে রাখে কে, সেটা একটা প্রশ্ন আছে। কারা রাখছে? তো জনগণকে রাখছে সরকারি কর্মকর্তারা। আচ্ছা, সরকারি কর্মকর্তার ভিতর কে? সরকারি কর্মকর্তা ডিসি, এসপি, সচিব, তারাই রাখছে। তো তাহলে এখন যে জিনিসটা হচ্ছে যে আপনারা এদেরকে কয়জন সচিবের আপনি এক নির্বাচনে চুরি করার জন্য হচ্ছে যে আপনার হেলাল উদ্দিনকে শুধু জেলে ঢুকাইছেন, আর কয়জন কি বলে সচিব জেলের ভিতর গেছে। 3টা ইলেকশন তো হচ্ছে নির্বাচন কমিশনের সচিবালয় হচ্ছে, সচিব হচ্ছে যে এটার দায়িত্বে, তাই না? এখন সচিব নিয়োগ প্রক্রিয়া থেকে হচ্ছে নিয়োগ দিচ্ছে হচ্ছে জনস্বাস্থ্য প্রশাসন মন্ত্রণালয়, জনস্বাস্থ্য তাকে নিয়োগ দিচ্ছে। তার মানে সেই আলটিমেটলি সে সরকারের কাছে সে বাধ্যবাধকতা থাকছে, তারই নিয়ন্ত্রণ থাকতেছে। সমস্ত একটা রিটার্নিং অফিসার হচ্ছে যে ডিসি, সমস্ত অ্যাডমিন ক্যাডারের উপর তাদের দায়িত্ব রয়েছে। তো সুতরাং আপনি যখন কিনা হচ্ছে যে আপনার এইটাই খুব হবে যে আপনি একজনের শাস্তির ব্যবস্থা করেন নাই, আপনি এই যে 111-এর জন্য ধরলেন যে মাসুদ চৌধুরীকে ধরলেন, ওই এর চেয়ে বড় অপরাধ হচ্ছে যে আপনি দেখেন যে এই যে ইলেকশন না হওয়া আর মানে ইলেকশনের স্বতঃস্ফূর্ততা আপনি 2025 সালে টের পেয়েছেন। হাউ মাচ পিপুল আর মানে কি বলবো, কি পরিমাণ আনন্দ স্বতঃস্ফূর্ততা নিয়ে তারা ভোট দিতে গেছে। এটা কি আপনি $1 বিলিয়ন দিয়ে কিনতে পারবেন? কিনতে তো পারবেন না এই স্বতঃস্ফূর্ততা। তার মানে প্রত্যেকে টাকা খরচ করে তাদের জন্য কত বড় একটা সম্পদ যে আনন্দগুলো আপনারা কিনে নিয়েছেন, মানে বিক্রি করে দিয়েছেন। আর যারা কিনছে এই বিক্রি করতে বা এইগুলোকে তারা 2 পয়সার গাড়ি পাওয়ার জন্য তারা যে বিক্রি করেছে বাংলাদেশের মানুষের আনন্দ, একজনকে কি আপনি শাস্তির আওতায় আনেন নাই তো? যেহেতু তাহলে আপনি কি জনগণ কিছু মনেই করে না? কে মনে করে না? প্রথম কথা রাজনীতিবিদ, বুঝলাম যে শেখ হাসিনা মনে করে না। কার দ্বারা সে মনে করে না? তার পিছনে কে আছে? সরকারি কর্মকর্তারা এটাতে সবচেয়ে বড় এজেন্ট। তাদের কারোরই আপনি শাস্তির আওতায় আনলেন না। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনারা সালাউদ্দিন সাহেবের প্রশ্ন আসলো বা বিএনপি এগুলো মানছে না কেন? বিএনপি এগুলো মানবেন না তো, তার কারণ বিএনপির ভিতরে সবচেয়ে বড় শত্রু একটা লোক আছে, তাকে বুঝতে হবে কে। উনি হচ্ছে সালাউদ্দিন সাহেব। উনি কে? উনি হচ্ছে অ্যাডমিন ক্যাডারের লোক। উনি কে? উনি হচ্ছে কলোনিয়াল মেন্টালিটির লোক। উনি চাবে না কোনোভাবেই। আজকে যদি সে দুর্নীতি দমন কমিশন মনে করে যে এখানে সংস্কার কথা বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন সংস্কার করে কিভাবে করবে? সার্চ কমিটি দিয়ে হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের সদস্য নির্বাচন হবে এবং ডিজি নির্বাচন হবে। যখনই সার্চ কমিশন হবে তখন তো আর জনপ্রশাসন থেকে একজন লোককে পাঠাইতে পারবে না, অ্যাডমিন ক্যাডারের দৌরাত্ম্যটা কমে যাবে। পৃথিবীতে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে অ্যাডমিন ক্যাডারের দৌরাত্ম্য নেই। এবং কোনো না কোনো ভাবে এখন যে সমস্ত তুখোর ছেলেপেলে রাজনীতিতে আসছে, আপনি দেখেন যেদিন হাদি মারা গেছে, হাদি মারা যাওয়ার পরে তার জানাজা থেকে ফেরার পথে আপনি ফেসবুকেও দেখবেন অনেক সাংবাদিক কিন্তু নিছে, কি বলে, ভাই আপনি কেন গেছিলেন? তা আমি গেছিলাম আমার ছেলেকে কাঁধে নিয়ে গেছি, আমি চাইছি আমার ছেলেটা হোক, হাদি হোক, আমার ছেলেটা হাসনাত হোক, আমার ছেলেটা নাচ হোক। তার মানে কি? এবং শুধু এটা শিক্ষিত অশিক্ষিত আমিও চাই যে আমার ছেলেরা রাজনীতিতে আসুক। এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে, এই ট্রেন্ডটাকে যখনই হবে তখনই কিন্তু অ্যাডমিন ক্যাডারের প্রাধান্যটা কমে যাবে। অবশ্যই সালাউদ্দিন সাহেব
রাজনীতিবিদ না। 110% শিওর প্রথম সে হচ্ছে একজন অ্যাডমিন ক্যাডারের সদস্য, তারপরে সে রাজনীতিবিদ। সে কোনোভাবেই কখনোই সে সালাউদ্দিন সাহেব দেশের বাইরে অ্যাডমিন ক্যাডারের স্বার্থকে মানে বাইরে সে কথা বলবে না। ও জানে যে এইটা করলে পরে যে সমস্ত তুখোর ছেলেপেলে এখন সংসদে আসছে তারা কিন্তু তারা ছাড়বে না, তাদের আধিপত্যটা কমে যাবে। আচ্ছা, একটা জিনিস বলি, আমি কয়েকদিন আগে আপনার সাথে আমি এই কথাগুলো বলতে সিভিল এবং মিলিটারি ব্লুপ্রিন্টের কথা বলতেছিলাম, বললাম, কিন্তু আমাদের আগের দিন ছিল জিয়া ভাই কিন্তু বলছেন হ্যাঁ আমাদের এই আর্মির এই জিনিসটা ঠিক না, এটার সাথে সে একমত না, এটাই না। আমি আপনাকে ইনভাইট করতেছি, আপনি একজন অবসরপ্রাপ্ত আমলা নিয়ে আসেন এই কথা বলার জন্য। তার মুখ দিয়ে যদি আপনি স্বীকার করাইতে পারেন যে তাদের একটা ভুল আছে, আপনি দেখবেন যে আমি আমার সমস্ত ধারণা চেঞ্জ করে ফেলবো। আপনি পারবেনই না, আপনি পারবেনই না। এবং আমি নিজেও খুব অবাক হয়ে যাই যে আপনার বিএনপির হচ্ছে মোফাজ্জল করিম, উনি হচ্ছিলেন আমলা, এবং উনি কিন্তু সে যখনই আসে উনি একজন এত বড় পজিশন রাজনীতিবিদে বিএনপিতে রাখার পরেও হি অলওয়েজ কথার ভিতরে সে হচ্ছে এদের পক্ষ নিয়ে, সে একজন পক্ষপাতী লোক হয়ে যায়। এখন যদি কিনা শেখ সালাউদ্দিন সাহেব এখন আছে হচ্ছে এমন একটা পজিশনে আছে যে উনি উনার গুরুত্ব কখনোই কমাচ্ছেন না। জাস্ট যত বেশি ক্যাচার থাকবে তত বেশি উনাদের লাভ, তত বেশি তারা ধরাছোঁয়ার বাইরে থাকবে, তত বেশি ধরাছোঁয়ার বাইরে। এটা ভেরি সিম্পল জিনিস। সে চাবে তার কলোনিয়াল মেন্টালিটি। আজকে যখন দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগের যখন স্বাধীনতা আসবে তখন কি হবে? সরকারের সাথে বিচার বিভাগের তার মানে আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কমে যাবে। আইন মন্ত্রণালয় কে আছে? আইন মন্ত্রণালয় আছে হচ্ছে সমস্ত সচিবরা, মানে মানবাধিকার কমিশন সরকার চাইলে পরে দিবে। কালকে দেখা যাবে যে একজন অবসরপ্রাপ্ত সচিব তাকে বসাই দিয়েছে মানবাধিকারের সবচেয়ে রক্ষাকর্তা, কিন্তু এখানে তো বলা হয়েছে যে আপনি সার্চ কমিটি দিয়ে করবেন। এই স্বাধীনতা তারা, আর তারেক জিয়া তো হচ্ছে যে যেহেতু অফকোর্স হি হ্যাজ ভেরি গুড ইন্টেনশন, নো ডাউট অফ ইট, বাট তার টেকনিক্যাল বিষয়গুলো তার চারপাশে কে আছে? যতগুলো সচিব আছে, মনে করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা আছে প্রত্যেকটা সচিব হচ্ছে অ্যাডমিন ক্যাডারের লোক। স্যার আপনি যদি এইটা করেন তাহলে এইটা হচ্ছে আপনার জন্য বিপদ অপেক্ষা করতেছে, স্যার এইটা যদি আপনি করেন এটা আপনার জন্য অপেক্ষা করতেছে। সো এখন যতক্ষণ না পর্যন্ত আপনি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম বলেন বা রাজনীতিবিদদেরকে সে একেবারে স্পেস দিচ্ছে না, এই স্পেস না দেওয়াটাই হচ্ছে যে আর নিতেও পারছে না। তার কারণ আমাদের রাজনীতিবিদ তো ওই বলিষ্ঠতার জায়গাটা এখনো মানে অফকোর্স নলেজের একটা ব্যাপারটা থাকতে পারে, অথবা যে জিনিসটা হচ্ছে যে আইন কানুন, যে বললাম যে আইন কানুন এখন যে কারণে হচ্ছে যে কিছু ভালো লোক গেছে, কিছু শিক্ষিত লোক গেছে বলে আজকে সংসদ আমরা এতটা প্রাণবন্ত দেখতে পাচ্ছি, তাই না? একটা কথার পরপরই দেখতেছে আরেকজন বলে দিচ্ছে, ইয়াং ছেলেপেলেরা বলতেছে। এইটা আসলে বেসিক্যালি আপনাকে আমি আগেও বলছি ভাই, বাংলাদেশের শত্রু অবশ্যই বাংলাদেশের শত্রু ইন্ডিয়া আমাদের ভালো চায় না, দ্যাট ইজ ট্রু। ইন্ডিয়া তো শত্রু হবে বলেই তো আমরা দুইটা আলাদা কান্ট্রি, তাই না? আপনাকে একটা জিনিস কি, বর্ডারটা কেন আমার ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ওয়ালটা কেন দেই? আমি বন্ধুত্ব হলে তো আমি ওয়ালই দিতাম। আপনাকে বুঝতেই হবে সে আমার শত্রু, সে আমার সাথে, তার সাথে আমার দ্বন্দ্ব হবে, একটা ইন্টেলেকচুয়াল দ্বন্দ্ব হবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে এখানে ডেভেলপ করতে দিবে না, একমাত্র কারণ হচ্ছে যে অ্যাডমিন ক্যাডার।